কয়েক মাস পরেই তানিয়ার সঙ্গে বিপ্লবীর বিয়ে হবে, তাই তানিয়া এখন তার বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করতেই ব্যস্ত। তানিয়া এবং বিপ্লব সেই কলেজ জীবন থেকে একে অপরকে পছন্দ করত, আর এখন বিপ্লব ভালো চাকরি পেয়ে যাওয়ায় তারা দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তানিয়া অনেক বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে, কারণ পড়াশোনা করার পর বিপ্লবের চাকরি পেতে 4 বছর সময় লেগে যায়। আর এত বছর ধরে তানিয়া বিপ্লবকে বিয়ে করে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর দেখতে দেখতে তানিয়া এবং বিপ্লবের শুভ বিবাহ সম্পন্ন হয়, আর তানিয়া তার শ্বশুরবাড়িতে চলে যায়। এর ফলে তানিয়া আজকে প্রচন্ড পরিমাণে খুশি থাকে। যাক, শ্বশুর বাড়িতে চলে এসেছি, এবার শান্তি করে ঘুমাবো। বিয়ের আগে কত টেনশন, বাপরে বাপ, তোমাকে বিয়ে করার জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে তার কোনো ঠিক নেই। প্রত্যেকদিন রাতে টেনশনে আমার ঘুমই হতো না যে আদেও আমার তোমার সঙ্গে বিয়ে হবে কিনা। যাক, আমার মাথা থেকে সব টেনশন দূর হয়ে গেল। এবার আজকে থেকে আমি শান্তিতে দিন কাটাবো। এই বলে তানিয়া ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোর 3টে বাজতে না বাজতেই তানিয়ার শাশুড়ি মা এবং বড় যা তানিয়াকে ডাকতে চলে আসে। তারা দুজনে মিলে তানিয়াকে প্রচন্ড জোরে জোরে চিৎকার করে ডাকতে শুরু করে। এর ফলে তানিয়া প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর সে বিছানা থেকে একেবারে লাফিয়ে ওঠে এবং দৌড়ে গিয়ে দরজা খোলে। কি হয়েছে, কি হয়েছে? বাড়িতে কোনো বিপদ হলো নাকি? এত রাত্রিবেলা আপনারা আমাকে ডাকতে এলেন যে? কি হয়েছে তাড়াতাড়ি বলুন না। রাত্রিবেলা নয় বৌমা, এখন ভোর 3টে বাজে, আর কোনো বিপদ হয়নি। রান্না করার জন্য তোমাকে ডাকতে এলাম। তোমাকে কালকে রাতে কিছুই বলা হয়নি। আসলে আমরা প্রত্যেকদিন ভোর 4টের সময় খাবার খাই, তাই এখনই তুমি রান্নাঘরে চলে যাও, আর 4টের মধ্যে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলো। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি নতুন বউ তানিয়া একেবারে আকাশ থেকে পড়ে। মানে এসব আপনারা কি বলছেন? ভোর 4টের সময় আপনারা ব্রেকফাস্ট করবেন? এত ভোরবেলা কেউ খায় কখনো? এত ভোরবেলা খাবার খাওয়ার পেছনে কি কোনো কারণ আছে? আমি জানতে পারি? তুমি জানো না, আমরা সবাই ভীষণই স্বাস্থ্য সচেতন, তাই আমি আমার পুরো পরিবারকে নিয়ে ভোর 4:30 থেকে হাঁটতে বেরোই। আধ ঘন্টা হাঁটাহাঁটি করার পর বাড়িতে ফিরে আসি। আর আমরা যেহেতু এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করি, তাই আমাদের সবার খুব খিদে পেয়ে যায়। তাই আমরা পেট ভরে খাবার খেয়ে তারপর হাঁটতে যাই। হ্যাঁ ছোট, পেট ভরে খাবার খেয়ে তারপর মর্নিং ওয়াক করতে গেলে অনেক শক্তি পাওয়া যায়। আর আমি তো প্রচন্ড জোরে দৌড়াতেও পারি, কিন্তু খালি পেটে যখন আমরা দৌড়াতে যাই তখন আমরা কেউ নড়তেই পারি না। আমাদের সবার খুব খিদে পেয়ে যায়, তাই আমরা পেট ভরে খাওয়া দাওয়া করে তারপরে মর্নিং ওয়াক করতে যাই। আরে বেকার বেকার দেরি হচ্ছে তো, তুমি তাড়াতাড়ি রান্নাঘরে যাও। আর লুচি, ঘুগনি, আলুর পরোটা, পনিরের পরোটা, তার সাথে ধনেপাতার চাটনি, টমেটোর চাটনি, আর হ্যাঁ, চিকেন কারিও রান্না করবে, কারণ সকাল সকাল প্রোটিন জাতীয় খাবার খাওয়া ভীষণ দরকার। তবেই আমাদের শরীর ভালো থাকবে, আমরা শক্তি পাবো। তানিয়া শ্বশুরবাড়ির পরিবারের মুখে এরকম স্বাস্থ্য সম্পর্কিত অযৌক্তিক কথা শুনি সে একেবারে আকাশ থেকে পড়ে। তাই তানিয়া কি করবে কিছুই বুঝতে না পেরে ঘুমের ঘরে টলতে টলতে রান্নাঘরে চলে যায়। আর সে ঘুম ঘুম চোখেই সকলের জন্য রান্না করতে শুরু করে। ভোর 4টের সময় খাবার খাবে, তাও আবার এত কিছু আনহেলদি খাবার। সকাল সকাল লুচি, ঘুগনি, আলুর পরোটা, পনিরের পরোটা, আবার চিকেনও খাবে। এত খাবার ওরা খাবে কিভাবে? আমি সেটাই দেখতে চাই। আবার বলছে নাকি পেট ভরে খাওয়া দাওয়া করার পর মর্নিং ওয়াকে যাবে। আমার মনে হচ্ছে এদের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এভাবেই তানিয়া তার শ্বশুরবাড়ির পরিবারের নামে নানান কথা ভাবতে ভাবতে রান্না করতে থাকে। আর দেখতে দেখতে 4টে বেজে যায়, কিন্তু তবুও তার রান্না কমপ্লিট হয় না। এর ফলে একে একে তার শাশুড়ি মা এবং বড় যা মাঝে মধ্যে রান্নাঘরে আসে আর তানিয়ার রান্না কতদূর হলো দেখতে থাকে। আরে আর কতক্ষণ লাগবে? 4টে বেজে গেছে। একবার ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখো। আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে তো, তাড়াতাড়ি হাত চালাও। সবার এত খিদে পেয়েছে, টেবিলে বসে অপেক্ষা করছে সবাই। এত তাড়াতাড়ি আপনাদের কিভাবে খিদে পেয়ে গেল মা? আমি তো এই বাড়িতে নতুন, আর আপনি আমাকে অনেক কিছু রান্না করতে বলেছেন। এত কিছু রান্না করতে তো একটু সময় লাগবেই, সেই সময়টা অন্তত আমাকে দিন। আর কত সময় দেব? তুমি ভালো করে শুনে নাও, তোমার রান্না করতে এত সময় লাগছে যেহেতু, তাই তুমি কালকে থেকে একদম 2টোর সময় ঘুম থেকে উঠে পড়বে। তবেই তুমি 4টের মধ্যে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করতে পারবে, কারণ আমরা সবাই টাইম মেনটেন করতে পছন্দ করি। 4টে থেকে 4:30-এর মধ্যে আমরা ব্রেকফাস্ট করি, আর তারপর 4:30 থেকে 5টা পর্যন্ত আমরা মর্নিং ওয়াক করি। তোমার জন্য আমরা কিন্তু আমাদের রুটিন চেঞ্জ করতে পারবো না, আগেই বলে দিচ্ছি।
এই বলে শাশুড়ি মা আবার রান্নাঘর থেকে চলে যায়। আর নিজের শ্বশুরবাড়ির সম্পর্কে এরকম অদ্ভুত নিয়ম কানুন জানার পর তানিয়ার প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু তবুও তার কিছু করার থাকে না। সে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট রেডি করে সবাইকে খেতে দেয়। আর মুহূর্তের মধ্যেই তার শ্বশুরবাড়ির সকলেই লুচি, আলুর দম, আলুর পরোটা, পনিরের পরোটা, চিকেন কারি ইত্যাদি খেয়ে শেষ করে দেয়। আর যা দেখে তানিয়া একেবারে আকাশ থেকে পড়ে। একই 4:15 বাজে, এত তাড়াতাড়ি আমাদের খাওয়া শেষ হয়ে গেল? তার মানে বৌমা, তুমি আজকে আমাদের জন্য অনেক কম পরিমাণে খাবার রান্না করেছো। কাল থেকে তুমি আমাদের জন্য আরো বেশি করে খাবার রান্না করবে, যাতে সেই খাবার খেতে খেতে আমাদের 4:30 বেজে যায়। মানে যাতে আমরা আধ ঘন্টা ধরে খাবার খেতে পারি, তাহলেই আমাদের রুটিন বজায় থাকবে। মা, এত কম খাবার খেয়ে আমার একদমই পেট ভরলো না জানো, তাই আজকে মর্নিং ওয়াকে যাওয়ার মতো আমার কোনো এনার্জি নেই। কালকে যখন আমি পেট ভরে খাবার খাবো তারপরে আমি মর্নিং ওয়াকে যাব, না হলে আমি মাথা ঘুরে পড়ে যাব। এখন আমি ঘুমাতে যাচ্ছি। এই বলে রুমা তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার পরিবারের বাকি সকলেই মর্নিং ওয়াক করতে চলে যায়। আর এবার তানিয়ারও প্রচন্ড পরিমাণে ঘুম পায়, তাই সে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু 6টা বাজতে না বাজতেই তার শাশুড়ি মা আবার তাকে ডাকতে শুরু করে। কি হলো বৌমা, তুমি আবার ঘুমিয়ে পড়লে কেন? এ বাবা, তুমি জানো তুমি তোমার স্বাস্থ্যের কত ক্ষতি করছো? ভোরবেলা ঘুম থেকে উঠে তারপর আর ঘুমাতে নেই, এতে তোমার শরীরে রোগ হতে পারে। আর শোনো, তাড়াতাড়ি সকাল 7টার ব্রেকফাস্টটা রেডি করে ফেলো, আমাদের খুব খিদে পেয়ে গেছে। এই শুনে তানিয়া প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি, এই তো ভোর 4টের সময় আপনারা সবাই ব্রেকফাস্ট করলেন, তারপর আবার 7টার সময় খাবেন? মানে এত খাবার আপনারা খাবেন কি করে বলুন তো? আরে বাবা, ভোরবেলা খেয়ে হাঁটতে গেলাম তো, যদিও কম খাবার আজকে রান্না করেছো বলে পেট ভরে আমরা খেয়ে যেতে পারিনি। যাই হোক, অতক্ষণ ধরে হাঁটাহাঁটি করতে গিয়ে তো সব খাবার হজম হয়ে গেছে। আসলে আমরা প্রত্যেকদিন দুবার করেই ব্রেকফাস্ট করি, কারণ ভোরবেলা উঠি তো, তাই দুবার ব্রেকফাস্ট করার প্রয়োজন। এভাবেই তানিয়া এক অদ্ভুত পরিবারে এসে ভীষণ পরিমাণে বিপদে পড়ে। আর সে যেহেতু বাড়িতে নতুন, তাই সে চাইলেও কাউকে সেরকম ভাবে কিছু বলতে পারে না। কিন্তু প্রত্যেকদিন সবার জন্য ভোর 4টের মধ্যে ব্রেকফাস্ট রেডি করতে গিয়ে তার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়, কারণ তাকে রাত 2টোর সময় ঘুম থেকে উঠে বিভিন্ন রকমের খাবার রান্না করতে হয়। আর ঘুম ঘুম চোখে তাকে রান্না করতে হয় বলে মাঝে মধ্যে সে সমস্যায় পড়ে। এমনই একদিন সবজি কাটতে গিয়ে তানিয়ার প্রচন্ড পরিমাণে ঘুম পায়, আর হঠাৎ করে তার চোখ বন্ধ হয়ে আসে। এর ফলে ভুলবশত তার হাতের আঙুল কেটে যায়। আউচ, আমার হাত কেটে গেছে, কত রক্ত বেরোচ্ছে। এই হাত নিয়ে আমি এবার কিভাবে সবজি কাটবো? খুব ব্যথা করছে, কি করবো এবার? যাই, আমার বড় জাকে হেল্প করতে বলি। এই বলে তানিয়া তার বড় জায়ের রুমে চলে যায়, কিন্তু তখন তার বড় জা সুস্মিতার নাক ডেকে ঘুমায়। আমি রাত 2টোর সময় ঘুম থেকে উঠে রান্না করছি, আর এদিকে বাড়ির বড় বউ নাক ডেকে ঘুমাচ্ছে। কি অদ্ভুত পরিবার, এরা আমাকে বাড়ির চাকর মনে করেছে। দিদি, ও দিদি, ওঠো না, তাড়াতাড়ি ওঠো প্লিজ। আরে কি হলোটা কি? তুই আমাকে এত রাতে বিরক্ত করছিস কেন? আর আস্তে কথা বল, আমার ছেলে উঠে যাবে। দেখো না দিদি, সবজি কাটতে গিয়ে ঘুমের ঘোরে আমার হাতের আঙুল কেটে গেছে। আসলে আমার কিছুতেই রাত 2টোর সময় ঘুম ভাঙতে চাই না। দেখো কত রক্ত ঝরছে। এই হাত নিয়ে আমি কিভাবে সবজি কাটবো বলো? তুমি একটু আমাকে হেল্প করো না। তুমি শুধু এই সবজিগুলো কেটে দিলেই হবে। তুই আমাকে ঘুম থেকে ডেকে হুকুম করছিস? তুই জানিস না আমার 6 মাসের একটা ছোট বাচ্চা আছে? আমি আমার বাচ্চাকে ছেড়ে এখন সংসারের কাজ করব? তাহলে আমার বাচ্চাকে কে সামলাবে? তুই? তোর বিয়ের আগে আমি তো এতদিন পর্যন্ত ভোরবেলা করে রান্না করে সবাইকে খাইয়েছি, কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে আমি আর কোনো কাজ করতে পারি না। তাই তো তাড়াতাড়ি শাশুড়ি মা তোদের বিয়ে দেওয়ার জন্য রাজি হলো। কিন্তু দিদি, তোমার ছেলে তো এখন ঘুমাচ্ছে, তুমি মাত্র আধ ঘন্টার জন্য রান্নাঘরে গিয়ে সবজিগুলো কেটে দিতে পারবে না? ভোর 4টের সময় তো আবার সবাই উঠে পড়বে, তারপর আবার খাবার খাওয়ার জন্য আমাকে তাড়া দেবে। না রে, পারবো না, কারণ তুই আমার ছেলেকে জানিস না। আমি যেই রান্নাঘরে যাব আমার ছেলে ঠিক ঘুম থেকে উঠে পড়বে। আর তাছাড়া শাশুড়ি মা বলেই দিয়েছে, যতদিন না আমার ছেলের বয়স কমপক্ষে 4-5 বছর হচ্ছে, ততদিন আমি বাড়ির কোনো কাজ করব না। যা, এবার আমাকে ঘুমাতে দে, 4টের সময় আবার উঠে খেতে হবে তো। এই শুনে তানিয়ার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, তাই তানিয়া সেই কাটা আঙুল নিয়েই সকলের জন্য খুবই কষ্ট করে সবজি কাটে এবং ভোর 4টের সময় ব্রেকফাস্ট রেডি করে। এভাবেই কষ্টের মধ্যে দিয়ে তানিয়ার দিন কাটতে থাকে। রাত 2টোর সময় রান্না করতে গিয়ে কখনো তার হাত কেটে যায়, আবার কখনো বা হাত পুড়ে যায়, আবার কখনো বা সেই রান্নাঘরেই ঘুমিয়ে পড়ে। এর ফলে তানিয়াকে মাঝে মধ্যে বাড়ির সকলের কাছে ভীষণই কথা শুনতে হয়।
এমনই একদিন তানিয়া লুচি বানাতে গিয়ে ভুলবশত তেল ছিটকে তার হাতে এসে পড়ে আর তার হাত অনেকটা পুড়ে যায়। এর ফলে তানিয়া তার ননদের ঘরে যায় আর রান্নার কাজে তাকে সাহায্য করতে বলে, কিন্তু রুমা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। ও বৌদি, আমাকে কেন বিরক্ত করছো? এবার আমি পাগল হয়ে যাব। এই বাড়িতে আমাকে কেউ শান্তিতে ঘুমাতেই দেয় না। একটু পরেই মা আবার ব্রেকফাস্ট করার জন্য ডাকবে। বৌদি, আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। শুধুমাত্র খাবার খাওয়ার জন্য উঠি, তারপর আবার ঘুমিয়ে পড়ি। তুমি দেখেছো তো, আমি মর্নিং ওয়াকেও যাই না। প্লিজ বৌদি, আমাকে ঘুমাতে দাও। এখন যদি আমি ঘুমের ঘরে রান্নাঘরে যাই তাহলে আমি শিওর টলে পড়ে যাব। ননদের কথা শুনে তানিয়ার প্রচন্ড পরিমাণে রাগ হয়। তাই তানিয়া এবার ঠিক করে যে করেই হোক তার শ্বশুরবাড়ির পরিবারকে শায়েস্তা করতেই হবে, তা না হলে সে কিছুতেই শ্বশুরবাড়িতে শান্তিতে টিকতে পারবে না। তাই তানিয়া মনে মনে এক দারুণ প্ল্যানিং করে ফেলে আর সেই বিষয়ে তানিয়া বিপ্লবের সঙ্গেও আলোচনা করে। বিপ্লবও তানিয়ার কষ্ট বুঝতে পারে আর তানিয়াকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। তাই বিপ্লব এবং তানিয়া সেদিনই বাড়ির সকলকে বলে, মা, একটা দারুণ সুখবর আছে। আমি বোনের জন্য একটা অনেক ভালো পাত্র দেখেছি। ছেলেটার পরিবার ভীষণ বড় লোক আর ওরা সবাই খুব ভালো। ওই পরিবারে রুমার বিয়ে হলে রুমা খুব সুখে থাকবে। রুমা আমাদের বাড়িতে এখন যেরকম ভাবে থাকে শ্বশুর বাড়িতে গিয়ে ও সেরকম ভাবেই থাকতে পারবে, কেননা আমি যে ছেলেটাকে পছন্দ করেছি ওই ছেলেটার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের অনেক মিল আছে। হ্যাঁ মা, মানে আপনারা যেরকম ভোর 4টের সময় ঘুম থেকে উঠে খাবার খান, সেরকমই ওই ছেলেটার পরিবারও ভোর 4টের সময় ঘুম থেকে উঠে খাবার খায়। আপনারা যেরকম টাইম টেবিল রুটিন মেনে চলেন, ওরাও কিন্তু সবকিছু সময় মতো করতে পছন্দ করে। রুমা, তোমাকেও কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে এবার রাত 2টোর সময় ঘুম থেকে উঠে রান্না করে সবাইকে ভোর 4টের মধ্যে খাওয়াতে হবে। কিন্তু তোমার যেহেতু ভোরবেলা উঠে খাওয়ার অভ্যাস আছে, তাই শ্বশুর বাড়িতে গিয়ে তোমার কোনো অসুবিধা হবে না। এমন কথা শুনে রুমা এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর রুমা সেই পরিবারে বিয়ে করবে না বলে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। না না রুমা, তুই চিন্তা করিস না। ওরকম পরিবারে আমি কিছুতেই তোর বিয়ে দেব না, কারণ ওই পরিবারে তোর বিয়ে হলে তুই তো রাত দিন খেটে খেটে মরে যাবি। শোন, ওই ছেলের সঙ্গে রুমার কিছুতেই বিয়ে হবে না, কারণ ওই বাড়িতে রুমার বিয়ে হলে রুমা ঠিকঠাক মতো ঘুমাতে পারবে না। রাত্রিবেলা উঠে সবার জন্য রান্না করতে হবে। কোনো দরকার নেই। বিপ্লব, তুই বরং রুমার জন্য অন্য কোনো ছেলে দেখ। ওরকম পরিবারে আমার মেয়ে বিয়ে করলে ও কিছুতেই সুখে থাকতে পারবে না। হ্যাঁ মা, ঠিকই বলেছো। ওইরকম পরিবারে কোনো মেয়ে সুখে থাকতে পারবে না। কিন্তু একবার তুমি তোমার বৌমার কথা ভেবে দেখো তো, তোমার বৌমা আমাদের পরিবারে সুখে আছে কিনা, তোমরা ওকে কেমন রেখেছো। বিপ্লবের কথা শুনে তার পরিবারের সকলেই নিজেদের ভুল বুঝতে পারে, বিশেষ করে কল্পনা দেবী। তাই তখনই কল্পনা দেবী বিপ্লব এবং তানিয়ার কাছে ক্ষমা চায় আর সেই দিনের পর থেকে তারা তাদের বাড়ির নিয়ম পরিবর্তন করে। তারা আর কখনোই ভোর 4টের সময় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে না, বরং তানিয়া এখন তার পরিবারের সকলের সুবিধাজনক এক বিশেষ রুটিন তৈরি করে। আর যেই রুটিন ফলো করতে তানিয়া কিংবা তার পরিবারের কারোর কোনো সমস্যা হয় না। শ্যামলবাবু অফিস থেকে বাড়ি ফেরার সময় তার দুই মেয়ে প্রিয়া এবং মোনার জন্য গরম গরম রসগোল্লা নিয়ে আসে, কারণ তারা দুজনেই ভীষণ রসগোল্লা খেতে পছন্দ করে। আর দুই মেয়ে যেহেতু রসগোল্লা খেতে পছন্দ করে, তাই শ্যামলবাবু এভাবে প্রত্যেক দিনই মেয়েদের জন্য রসগোল্লা নিয়ে আসে। মোনা, প্রিয়া, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। আমি তোদের জন্য সেই কখন থেকে রসগোল্লা নিয়ে অপেক্ষা করছি। দেখবি আয়, আমি তোদের জন্য গরম গরম রসগোল্লা নিয়ে এসেছি, তাই তাড়াতাড়ি এসে খেয়ে নে। রসগোল্লার কথা শুনে মোনা এবং প্রিয়া দুজনেই দৌড়ে বাইরে চলে আসে আর তারা দুজনেই বাবার হাত থেকে রসগোল্লার হাঁড়িটা নিয়ে নেয়। মোনা এবং প্রিয়া টেবিলে বসে রসগোল্লা খেতে শুরু করে, কিন্তু প্রিয়া মোনার থেকে বেশি পরিমাণে রসগোল্লা খেয়ে নেওয়ায় মোনা বলে, বোন, বাবা তো আমাদের দুজনের জন্য সমান সমান রসগোল্লা নিয়ে এসেছে, কিন্তু তুই আমার থেকে বেশি রসগোল্লা খেয়ে নিলি কেন? তাহলে তো আমার ভাগে রসগোল্লা কম পড়ে গেল। দিদি, আমি তো ছোট বোন, তাই আমি বেশি রসগোল্লা খেতেই পারি। আর আমি একটু বেশি রসগোল্লা খেয়েছি বলে তুই আমাকে বকাবকি করবি? ঠিক আছে, কালকে বাবা রসগোল্লা নিয়ে আসলে তুই আমার থেকে বেশি রসগোল্লা খেয়ে নিবি। আচ্ছা ঠিক আছে, তোরা দুই বোনা রসগোল্লা খাওয়া নিয়ে ঝগড়া করিস না। আমি কালকে আবার তোদের জন্য বেশি বেশি রসগোল্লা নিয়ে আসবো। শ্যামলবাবু শহরের এক বড় ধনী ব্যবসায়ী ছিল। ছোটবেলায় মোনা এবং প্রিয়ার মা মারা যাওয়ায় একা হাতে শ্যামলবাবু তার দুই মেয়েকে মানুষ করে। সে কখনোই তার দুই মেয়েকে কোনো কিছুর অভাব বুঝতে দেয় না। আর তার দুই মেয়ে ছোটবেলা থেকেই রসগোল্লা খেতে খুবই পছন্দ করে, কারণ যতদিন পর্যন্ত তাদের মা বেঁচে ছিল সবসময় সে তার দুই মেয়েকে রসগোল্লা তৈরি করে খাওয়াতো। একদিন
আচ্ছা বাবা, আমাদের মা ছোটবেলায় আমাদেরকে কত সুন্দর নরম রসগোল্লা বানিয়ে খাওয়াতো, কিন্তু এখন যতই আমরা দোকানের রসগোল্লা খাই না কেন, আমাদের মায়ের হাতের রসগোল্লার স্বাদ কিন্তু কোথাও পাওয়া যায় না। বাবা, মা তোমাকে রসগোল্লা বানানো শিখিয়ে যায়নি? মা যদি তোমাকে রসগোল্লা বানানো শেখাতো তাহলে তুমি আজকে আমাদের রসগোল্লা বানানো শিখিয়ে দিতে পারতে। হ্যাঁ, তোদের মা আমাকে রসগোল্লা বানানো শিখিয়ে দিয়ে গেছে, কিন্তু আমি কাজের চাপে এতটাই ব্যস্ত থাকি যে তোদেরকে আর তোদের মায়ের মতো রসগোল্লা বানানো শেখাতে পারিনি। কিন্তু আজকে আমার ছুটি আছে, তাই আমি তোদের দুই বোনকে রসগোল্লা বানাতে শিখিয়ে দেবো। এই বলে শ্যামল বাবু দুই মেয়ের সঙ্গে আনন্দ করে রান্নাঘরে গিয়ে গরম গরম নরম নরম রসগোল্লা বানায়। আর সেই রসগোল্লার স্বাদ একেবারেই শ্যামল বাবু স্ত্রীর হাতের রসগোল্লার মতোই হয়। এরকম রসগোল্লা খেয়ে তারা সকলে ভীষণ আনন্দ পায়। কিন্তু তোমরা দুজনে যতই আমার কাছ থেকে রসগোল্লা বানানো শেখো না কেন, কিন্তু ভুলেও কিন্তু কোনোদিনও গ্যাসের সামনে যাবে না বলে দিলাম, কারণ এমনিতেই আমি কাজে ব্যস্ত থাকি আর আমি বাড়িতে থাকি না, তাই আমি চাই না তোমরা গ্যাসের ধারে গিয়ে রান্না করো, কেমন? এভাবেই দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। একদিন শ্যামল বাবু কাজের সূত্রে ফ্লাইটে করে বিদেশে যায়। আর কাজ সেরে ফ্লাইটে করে বাড়িতে ফেরার সময় ফ্লাইটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে আর প্লেন ক্র্যাশ করে মাটিতে পড়ে যায়। সেই প্লেন একেবারে ধ্বংস হয়ে যায়, ফলে প্লেনে থাকা সমস্ত যাত্রীরাই মারা যায়। এমনকি শ্যামল বাবুও অকালে মৃত্যুবরণ করে। আর এই ভয়াবহ দুর্ঘটনার খবর চারিদিকে সম্প্রচারিত হতে থাকে। বোন দেখ, টিভিতে কি খবর দেখাচ্ছে, আমাদের বাবা যে ফ্লাইটে করে বাড়ি ফিরছিল সেই ফ্লাইট একেবারে ধ্বংস হয়ে গেছে আর সব যাত্রীরা মারা গেছে। হ্যাঁ, তার মানে কি আমাদের বাবাও আর এই পৃথিবীতে নেই? মায়ের মতো বাবাও আমাদেরকে ছেড়ে চলে গেল। দুই বোন মিলে পুলিশ স্টেশনে গিয়ে শ্যামল বাবুর খোঁজ নিতে শুরু করে, কিন্তু সেখান থেকে তারা জানতে পারে যে শ্যামল বাবু ইতিমধ্যেই পরলোক গমন করেছে। ফলে দুই মেয়ে একেবারে কান্নায় ভেঙে পড়ে। তারা নিজেদের বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারে না। না, এমন হতে পারে না, আমাদের বাবা কিছুতেই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না। এবার আমরা কি নিয়ে বেঁচে থাকবো, আর এই পৃথিবীতে কার ভরসায় আমরা বেঁচে থাকবো? যাওয়ার আগে বাবাকে অনেকবার বলেছিলাম যে ফ্লাইটে করে যেও না বাবা, কারণ ফ্লাইটে এরকম দুর্ঘটনা ঘটেই থাকে, কিন্তু বাবা কোনো কথা শোনেনি। এবার কি যে হবে আমাদের। এভাবে দুই বোন অনাথের মতো কিছুদিন কাটায়, কিন্তু এবার তারা কিভাবে নিজেদের জীবন ধারণ করবে কিছুই বুঝে উঠতে পারে না। কারণ এতদিন শ্যামল বাবু বেঁচে থাকায় তাদের টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। আর ব্যাংকের সমস্ত পাসবুক থেকে শুরু করে অফিসের যাবতীয় নথিপত্র সমস্ত কিছু শ্যামল বাবু এবং তার ম্যানেজার বিনয় বাবু দেখাশোনা করত। ফলে দুই বোন একেবারে অথৈ জলে পড়ে। বোন, আমাদের একবার বাবার অফিসে যেতে হবে আর বিনয় কাকুর সঙ্গে দেখা করতে হবে, কারণ আমাদের কাছে টাকা পয়সা একদমই নেই। আর বাবার সমস্ত নথিপত্র, ব্যাংকের পাসবুক বিনয় কাকুর কাছেই থাকে। এক্ষুনি চল, ওগুলো নিয়ে আসা দরকার। এই বলে তারা দুই বোন তাদের বাবার অফিসে গেলে বিনয় বাবু কিছুতেই তাদের সঙ্গে দেখা করতে চায় না। কিন্তু মোনা এবং প্রিয়া জোর করে বিনয় বাবুর কেবিনে ঢুকে পড়ে। তাই বিনয় বাবু তাদের উপর প্রচন্ড রেগে যায়। সিকিউরিটি, সিকিউরিটি, এক্ষুনি অনেক দুই বোনকে আমার কেবিন থেকে বের করে দাও। আর ওদেরকে এখানে আসার পারমিশন কে দিল? আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আর আমরা আমাদের বাবার টাকা পয়সা থেকে শুরু করে বাড়ির নথিপত্র সবকিছু আপনার থেকে নিতে এসেছি, তাই আপনি আমাদেরকে সেগুলো দিয়ে দিন। আমরা এমনিতেই এখান থেকে চলে যাব। তাহলে টাকা পয়সা নথিপত্র তোমাদেরকে দেবো? হোয়াট দ্য হেল! তোমরা এখন একেবারে ভিখারি হয়ে গেছো। কেননা তোমার বাবার সমস্ত টাকা পয়সার নথিপত্র ওয়াক অফ অ্যাটর্নির মাধ্যমে আমি নিজের নামে করিয়ে নিয়েছি, তাই তোমাদের নামে আর কিছুই নেই। তোমরা এখন রাস্তায় গিয়ে থাকো। বিনয় বাবুর এমন কথা শুনে দুই বোনের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। তারা কিছুতেই নিজেদের কানে এরকম কথা বিশ্বাস করতে পারে না। আসলে কিছুদিন আগে শ্যামল বাবু এবং বিনয় বাবু একসঙ্গে একটি ব্যবসা শুরু করে, আর সেই ব্যবসা ছিল রসগোল্লার ব্যবসা। কিন্তু যখন শ্যামল বাবু বিদেশে ছিল তখন সেই রসগোল্লার ব্যবসায় টাকা আদান প্রদান করার জন্য শ্যামল বাবুর একটা সিগনেচারের প্রয়োজন পড়ে। তখন শ্যামল বাবু বিনয় বাবুকে সেই সিগনেচার দেওয়ার ক্ষমতা প্রদান করে। আর ঠিক তারপরেই এমন দুর্ঘটনা ঘটার পর বিনয় বাবু সুযোগ বুঝে সমস্ত কিছু নিজের নামে করে নেয়। আমার বাবা আপনাকে বিশ্বাস করে আপনার সঙ্গে রসগোল্লার ব্যবসা শুরু করেছিল, আর আপনি এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলেন। আমরা আপনাকে ঠিক শাস্তি দেবই। আপনাকে এই অফিসে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করে যাচ্ছি, কিছুদিনের মধ্যে আপনার এই ছলছাতুরি করা রসগোল্লার ব্যবসা থেকে বড় রসগোল্লার ব্যবসা আমি আর দিদি করে দেখাবো। তখন আমরা দেখব আপনি কোথায় পালিয়ে বাঁচেন। হ্যাঁ, যাও যাও, যা ইচ্ছা করো। কেননা এটা কোনো সিনেমা নয় যে তুমি চাইলেই দুদিনের মধ্যে তুমি তোমার রসগোল্লার ব্যবসা বড় করে বড়লোক হয়ে যাবে। তাই এসব ফালতু কথা বন্ধ করে এখান থেকে কেটে পড়ো।
এই বলে বিনয়বাবু দুই বোনকে ঘাড় ধাক্কা দিয়ে অফিসের বাইরে বের করে দেয়। এমনকি তাদের অট্টালিকা সমান বাড়ি পর্যন্ত বিনয়বাবু দখল করে। আর দুই বোন রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। তারা বিনয়বাবুর কাছে প্রতিজ্ঞা করে আসে ঠিকই, কিন্তু সেই প্রতিজ্ঞা রাখার মতো রসগোল্লার ব্যবসা তারা কিভাবে শুরু করবে কিছুতেই বুঝে উঠতে পারে না। প্রিয়া, আমরা কিভাবে রসগোল্লার ব্যবসা শুরু করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। কারণ রসগোল্লার ব্যবসা করার জন্য আমাদের অনেক জিনিসপত্রের প্রয়োজন, আর সেই জিনিসপত্র কিনতে গেলে তো টাকাও লাগবে, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই। শোন দিদি, বাবা যখন মারা যাওয়ার আগে আমাদেরকে রসগোল্লা বানানো শিখিয়ে দিয়ে গেছে, তখন আমরা ঠিক একটা না একটা ব্যবস্থা করেই নেব। এই বলে তারা কোনো মতে রাস্তায় ঘুমিয়ে রাত কাটায়। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির দোকানের মালকিন চম্পা দেবীর কাছ থেকে মিষ্টি খেতে চায়। আর চম্পা দেবী ভালো মনের মানুষ হওয়ায় দুই বোনকে ফ্রিতে রসগোল্লা খেতে দেয়। কারণ দুই বোন যখন পরিচয় দেয় যে তারা শ্যামল বাবুর মেয়ে, তখন চম্পা দেবী খুব সহজেই তাদেরকে চিনতে পারে। দিদি, আপনার দোকানের রসগোল্লাগুলো ভালো খেতে ঠিকই, কিন্তু কিছু মনে করবেন না, একটা কথা বলছি, এই রসগোল্লাগুলো একটু শক্ত আছে। রসগোল্লাগুলো যদি আরেকটু নরম হতো তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তোদের দুই বোনকে ফ্রিতে আমি রসগোল্লা খাওয়ালাম, আর তোরা দুই বোন মিলে আমার রসগোল্লার বদনাম করছিস। তোরা জানিস এই এলাকায় আমার বানানো রসগোল্লা কত ফেমাস? আমি যদি ভুল না করি তাহলে তোর বাবা শ্যামল বাবু আমার দোকান থেকেই তো তোদের জন্য রসগোল্লা কিনে নিয়ে যেত। সেই কারণেই তোদেরকে দেখে মায়া হয়েছে বলে আমি ফ্রিতে তোদের রসগোল্লা খাওয়ালাম। দিদি, তুমি বিশ্বাস করো, সত্যি রসগোল্লাটা একটু শক্ত। ঠিক আছে, রসগোল্লাগুলো যখন শক্ত তখন তোরা দুজনে আজকে আমাকে রসগোল্লা বানিয়ে খাওয়া দেখি। যদি সেই রসগোল্লাগুলো এর থেকেও নরম হয় আর এর থেকেও ভালো খেতে হয়, তাহলে আজকে থেকে তোরা দুই বোন মিলে আমার দোকানে রসগোল্লা বানাবি। চম্পা দেবীর কথা শুনে মোনা এবং প্রিয়া দুজনেই খুবই খুশি হয়। তারা বেশ মন দিয়ে নিজেদের বাবা শেখানো পদ্ধতি অনুযায়ী সুন্দর করে নরম নরম গরম গরম রসগোল্লা বানিয়ে ফেলে। আর সেই রসগোল্লা তারা চম্পা দেবীকে খাওয়ায়। সত্যি রসগোল্লাগুলো অসাধারণ খেতে হয়েছে। তোদের হাতের এত সুন্দর রসগোল্লা খেয়ে আমি বুঝতে পারছি আমার বানানো রসগোল্লাগুলো সত্যিই শক্ত। তাই আজকে থেকে তোরা দুজনে আমার দোকানে রসগোল্লা বানাবি। চম্পা দেবীর এমন কথা শুনে মোনা এবং প্রিয়া দুজনেই খুবই খুশি হয়। আর তারা চম্পা দেবীর দোকানে নরম গরম গরম রসগোল্লা বানানো শুরু করে দেয়। তাদের হাতে রসগোল্লার স্বাদ অত্যাধিক পরিমাণে বেশি হওয়ায় গ্রাহকেরা সেই রসগোল্লা খাবে বলে চম্পা দেবীর দোকানের সামনে ভিড় করতে শুরু করে। আর অন্যদিকে বিনয়বাবু যেহেতু নিজের রসগোল্লার ব্যবসায় বাসি ছানা মেশায়, তাই তার রসগোল্লা বিক্রির ব্যবসা একেবারে বন্ধ হতে চলে। ধীরে ধীরে দুই বোন চম্পা দেবীর মিষ্টির দোকানে রসগোল্লা বিক্রি করে প্রায় 1 বছর কাটিয়ে দেয়। আর তারা অনেক টাকা রোজগার করে ফেলে। বোন, আমরা রসগোল্লা বিক্রি করে যে টাকা জমিয়েছি তাতে কিন্তু এখন আমরা নিজেদের দোকান খুলতে পারবো না। আমাদেরকে আরো ভালো করে রসগোল্লা বিক্রি করতে হবে। হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস। তারপর থেকে মোনা এবং প্রিয়া শুধুমাত্র রসগোল্লা নয়, তার সাথে সাথে গরম গরম রসগোল্লার মধ্যে দুধ মিশিয়ে রসমালাই পর্যন্ত বানাতে শুরু করে। এভাবে তাদের রসগোল্লা এবং গরম গরম রসমালাই শহর জুড়ে বিখ্যাত হয়ে ওঠে। ফলে দূর দূরান্ত থেকে তাদের হাতে রসগোল্লা এবং রসমালাই খাওয়ার জন্য লোকজন এসে ভিড় করে। আর তাদের কাছে কোনো টাকার অভাব হয় না। মোনা এবং প্রিয়া দুজনে নিজেদের জন্য আলাদা একটা মিষ্টির দোকান খোলে। আর সেই মিষ্টির দোকানের নাম রাখে তারা শ্যামল বাবুর রসগোল্লা ভান্ডার। একদিন সেই দোকানে বিনয়বাবু আসে। মোনা, প্রিয়া, আমাদেরকে গরম গরম রসগোল্লা খাওয়াবে? কেননা আমার অনেকদিনই কিছু খাওয়া হয়নি। আমি মানছি আমি তোমাদের সাথে অনেক ভুল করেছি, কিন্তু দয়া করে আমাকে দুটো রসগোল্লা খাওয়াও না, তা না হলে আমি না খেতে পেয়ে মরে যাবো। বিনয়বাবুর এরকম হতদরিদ্র অবস্থা দেখে মোনা এবং প্রিয়া দুজনেই প্রচন্ড অবাক হয়। এই 1 বছরের মধ্যে বিনয়বাবুর জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। কারণ বিনয়বাবুর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হওয়ার ফলে তার চিকিৎসার পেছনে বিনয়বাবু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তবুও সে নিজের স্ত্রীকে বাঁচাতে পারে না। আর চিকিৎসার পেছনে এত টাকা খরচ করে তার ব্যবসা একেবারে লাটে ওঠে। আর বিনয়বাবু পথে বসে। এসব ঘটনা জানতে পেরে মোনা এবং প্রিয়া ভীষণ পরিমাণে কষ্ট পায়। আমি মানছি যে আপনি আমাদের সঙ্গে অনেক খারাপ করেছেন, কিন্তু আপনার সঙ্গে যা হয়েছে সেটা শুনে আমরা সত্যিই খুবই দুঃখিত। আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে রসগোল্লা খাওয়াবো আর আপনাকে কিছু টাকা দিয়েও সাহায্য করব। এই বলে দুই বোন মিলে বিনয়বাবুকে গরম গরম রসগোল্লা খাওয়ায় আর তাকে টাকা দিয়ে সাহায্য করে এবং সেখান থেকে চলে যেতে বলে।
বিনয়বাবু এই দেখে নিজের মনে অনুশোচনায় দগ্ধ হয়ে ওঠে। সে দুই বোনের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। মোনা এবং প্রিয়া দুই বোন এখন আরো বেশি পরিশ্রম করতে শুরু করে। তারা দুজনে নিজেদের হারিয়ে যাওয়া বাড়ি আবার উদ্ধার করে এবং তারা চম্পা দেবীকে নিয়ে সেখানে থাকতে শুরু করে। আজকে যদি আমাদের বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের দুই বোনের সফলতা দেখে খুবই খুশি হতো। আমরা সারা জীবন এই শ্যামলবাবুর রসগোল্লা ভান্ডারকে সকলের মধ্যে উজ্জ্বলভাবে বাঁচিয়ে রাখবো। এভাবেই দুই বোন সফলতা পেয়ে অনেক বড়লোক হয়ে ওঠে আর তারা প্রত্যেক বছর নিজেদের বাবার জন্মদিবসের দিন সকলকে গরম গরম রসগোল্লা এবং রসমালাই ফ্রিতে খাওয়ায়। এভাবেই তারা দুই বোন হাসি খুশি বসবাস করতে থাকে।